তাইলে এই বাইনারি পদ্ধতির সংখ্যাগুলো যোগ করার জন্য কম্পিউটারের ভিতরে অবশ্যই একটা যন্ত্র আছে। এই যন্ত্রটির নাম হলো অ্যাডার। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো একে একে কত হয়, তুমি বলবে স্যার একে একে 2 হয়, আর 2 মানে 10, আর 10-এর কত লেখা যায়? শূন্য। এই শূন্যকে কি বলে? সাম। এর জন্য আমরা সামের ঘরে দিব শূন্য, আর কেরির ঘরে দিব কত? 1। এই সমীকরণগুলো দিয়ে ঠিক 4 ভাবে তোমাকে লজিক গেট অঙ্কন করে দিবে, এবং পরীক্ষায় কিভাবে আসলে তুমি কোন লজিক গেটটি দিবে এটিও আমি তোমাকে বলে দিচ্ছি। শুধু লজিক গেট বললে এটি, মৌলিক দিয়ে বললে এটি। আর নর গেটের সমীকরণে 7টি চিত্র লাগে, এই দুইটি দাগ দেখলেই তুমি বুঝতে পারবে যে আমাদের পরীক্ষায় হাফ এডার এসেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা একদম অ্যাডার সম্পর্কে যা কিছু আছে সবকিছু জিনিস একদম ভেঙে ভেঙে তোমাকে করানোর চেষ্টা করব। তোমরা সবাই জানো এই অ্যাডার হয় 2 ধরনের, একটি হয় হাফ অ্যাডার, আরেকটি হয় ফুল অ্যাডার। তো আমি চেষ্টা করব আজকের এই ক্লাসে একদম হাফ অ্যাডার ফুল অ্যাডারের যা কিছু আছে পরীক্ষায় কিভাবে কিভাবে প্রশ্ন আসতে পারে, কিভাবে তুমি উত্তর করবে। আর এই টপিকগুলো কিন্তু আমাদের পরীক্ষায় যখন আসে তখন কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে, তুমি বলতেই পারবে না যেটা কি হাফ এডার আসলো নাকি ফুল এডার আসলো। তো আমি চেষ্টা করব আজকের এই ক্লাসে একদম এগুলো নিয়ে তোমাকে একদম বিস্তারিত যা কিছু আছে সবকিছু বুঝিয়ে দেওয়ার। তো তোমরা সবাই এই ক্লাসটি একদম ধৈর্য ধরে করার চেষ্টা করবে, ক্লাসটি একটু দীর্ঘ হওয়ার সম্ভাবনা আছে। তো চলো শুরু করা যাক। অ্যাডারটা আসলে মানে কি, অ্যাডার কাকে বলে, এই সংজ্ঞাটা দেওয়ার আগে আমাদের একটু এই বাইনারি পদ্ধতিতে এই যোগটা বুঝতে হবে। যদি তোমরা এই যোগটি ভালো মতো বুঝো তাহলে অ্যাডার না হাফ অ্যাডার, ফুল অ্যাডার বা অ্যাডার কয় প্রকার এগুলো তুমি ভালো মতো বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। এখানে আমাকে বলো 1 আর 1 কত হয় যোগ করলে। তো তুমি আমাকে বলবে স্যার 1 আর 1 2 হয়। 1 1 2 হলেও বাইনারি পদ্ধতিতে 1 আর 1 2 হয় না, 1 আর 1 হয় 10। তো একটু সবাই জেনে রাখো, বাইনারিতে আমরা যেটা মানুষেরা 2 বুঝি, মানে আমরা যেটা মানুষেরা 2 বুঝি, বাইনারি পদ্ধতিতে ওইটাকে 10 বলে। একটু জেনে রাখো, সংখ্যা পদ্ধতির রূপান্তর ক্লাসে এগুলা তোমরা ভালো মতো জেনেছো। আর আমরা মানুষের যেটাকে 3 বলি, বাইনারি পদ্ধতিতে ওইটাকে 11 বলে, একটু ভালো মতো জেনে রাখো। এবার তোমরা আমাকে বলো 1 আর 1 আমরা কিন্তু বাইনারি পদ্ধতিতে যোগ করছি, 1 আর 1 যোগ করলে হয় 2, কিন্তু 2 লেখা যাবে না, বাইনারি পদ্ধতিতে ওই 2 বলতে বোঝায় 10। তাহলে ওই 10-এর আমরা কত লিখবো? শূন্য লিখবো। 10-এর কত লিখবো? শূন্য। ভালো মতো বলছি, তুমি এই যোগটি ভালো মতো বুঝো, ইনশাআল্লাহ তুমি অ্যাডার কি, হাফ অ্যাডার কি, ফুল অ্যাডার কি সবকিছু বুঝতে পারবে। এবার 1 1 2 হয়, 2 লেখা যাবে না, 2 এর বাইনারি মান হয় 10, আমরা লিখলাম 10-এর শূন্য। এবার হাতে কত থাকে? দেখো আমরা কিন্তু 10-এর শূন্য লিখেছি, এবার হাতের 1 এখানে আসলো। এবার 1 1 হাতে যেটি আসলো এটাকে আমরা সবাই ইংলিশে ক্যারি বলবো। আবার বলছি, হাতে যেটি আসলো এটাকে আমরা ইংলিশে ক্যারি বলবো। এই ক্যারি যখন এখানে আসলো, বলো তো টোটাল কয়টা হলো? 3টা। 3টা 1 হলো। তো 3টা 1 মানে হয় 3, 1 2 3 মানে 3 হয়, কিন্তু 3 তো লেখা যাবে না, 3 এর বাইনারি মান হয় 11। ওই 11-এর আমরা লিখবো 1। এতটুকু সবাই বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার হাতে কত আছে? হাতে আছে 1। এই 1 আবার আসলো এখানে, এই 1 যখন আবার আসলো, আবার বলো আবার 3 হলো না? এই 3 কিন্তু হলো, কিন্তু 3 তো লেখা যাবে না, 3 এর বাইনারি মান তো 11। তাহলে 11 বা 11-এর আমরা কত লিখতে পারি? 1। এবার হাতে কত আছে? হাতে 1। এই হাতে 1 কারোর সাথে যোগ হওয়ার কোনো উপায় নেই, আমরা এইখানে ওই 1 এর 1 দিলাম। তোমরা আশা করি এই যোগটি সবাই বুঝতে পেরেছো। এখন তোমরা আমাকে বলো, আমরা দৈনন্দিন জীবনে কি এভাবে যোগ করি? আমরা কিন্তু দৈনন্দিন জীবনে এভাবে যোগ করি না, কম্পিউটার এভাবে তার অভ্যন্তরে এই বাইনারি সংখ্যার এই যোগগুলো করে থাকে। এখন প্রশ্ন হলো স্যার, কম্পিউটারের অভ্যন্তরে কেন বাইনারি পদ্ধতিতে যোগ করে? কারণ কম্পিউটারের সার্কিট গুলো বাইনারি পদ্ধতিতে খুব ভালো কাজ করে, খুব সহজে কাজ করতে পারে, এর জন্য কম্পিউটার অভ্যন্তরে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তাইলে এই বাইনারি পদ্ধতির সংখ্যাগুলো যোগ করার জন্য কম্পিউটারের ভিতরে অবশ্যই একটা যন্ত্র আছে, এই যন্ত্রটির নাম হলো অ্যাডার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা অ্যাডার কাকে বলে বলো তো? কি লিখতে পারি? এই যে আমরা কিন্তু মুখস্থ করবো না, আমরা একদম বুঝে বুঝে একদম আজকে অ্যাডারকে পোস্ট ম্যাডাম করার চেষ্টা করব। খেয়াল করো সবাই। তো খেয়াল করো আমরা কি লিখেছি, যে ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটারে বাইনারিতে যোগের কাজ করে। কোন পদ্ধতিতে বলো তো? বাইনারিতে। কেন বাইনারিতে করে? আমরা তো তোমাকে বললাম কম্পিউটারের ভিতরে বাইনারি পদ্ধতি ব্যবহার করা হলে কম্পিউটারের অভ্যন্তরে খুব ভালো বা সহজভাবে এটি কাজ করতে পারে। তাহলে দেখো তো আমাদের সংজ্ঞাটা কি? আমাদের সংজ্ঞাটা কিন্তু তাই বলছে যে ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটারে বাইনারি পদ্ধতিতে যোগের কাজ করে তাকে অ্যাডার বলে। দেখো তোমাকে আমি একটা বাইনারি পদ্ধতির যোগ কিন্তু শিখালাম, এই যোগের কাজটা কম্পিউটারের ভিতরে যে যন্ত্রটি করে ওইটির নাম হলো অ্যাডার। তাহলে বলো এই সম্পূর্ণ কাজটি কে করলো?
এই সম্পূর্ণ কাজটি করলো অ্যাডারই। আশা করি সবাই অ্যাডার কাকে বলে বুঝতে পেরেছো। এবার আসো আমরা শিখবো অ্যাডার হলো দুই ধরনের। অ্যাডার কয় ধরনের? অ্যাডার দুই প্রকার বা দুই ধরনের। আমরা লিখলাম দুই প্রকার। অ্যাডার কয় প্রকার বলতো? দুই প্রকার। এখন প্রশ্ন হলো স্যার অ্যাডার পড়ালেন, অ্যাডার আবার এখন দুই প্রকার হলো কিভাবে? খেয়াল করো, এই যোগটিতে আবার আমরা আসলাম। এখানে তুমি আমাকে বলো তো, এই এক আর এই এক, এখানে কয়টি চিহ্ন? দুইটি চিহ্ন। এই দুইটি চিহ্ন যখন যোগ করলো, খেয়াল করো এই দুটি চিহ্ন কিন্তু যোগ করলো, এক এক কত হলো? এক একে দুই হলো, দুই মানে 10, 10-এর শূন্য লিখলাম। হাতে যখন এক গেল, এই হাতের কথাটা ভালো মতো বুঝো। হাতে যখন এক গেল, তুমি আমাকে বলো হাতের 100 মোট এখানে কয় বিট হলো? 3 বিট হলো। তাহলে একটু খেয়াল করো, এইখানে করলো 2 বিট যোগ, এখানে হাতের 100 কয় বিট যোগ করলো? 3 বিট। তাহলে বলো এইখানে 2 বিট, এখানে 3 বিট, এখানে 2 বিট যোগ করলো, এখানে 3 বিট যোগ করলো। যোগ করার জন্য অ্যাডার প্রয়োজন আমরা সবাই জানি। তবে এবার তোমরা মাথায় রাখো, যখন কম্পিউটারে 2 বিট যোগ করে তখন একটি অ্যাডার কাজ করে, যখন কম্পিউটারে হাতের 100 আগের যে দুইটি ছিল মোট 3টি বিট যোগ করে তখন আরেকটি অ্যাডার প্রয়োজন হয়। তাহলে আবার বলছি, 2 বিট যোগ করার জন্য একটি অ্যাডার প্রয়োজন, 3 বিট যোগ করার জন্য হাতের 100 3 বিট, এই 3 বিট যোগ করার জন্য আরেকটি অ্যাডারের প্রয়োজন। তাহলে বলো তো অ্যাডার কয় প্রকার হতে পারে? দুই প্রকার। একটির নাম হলো হাফ অ্যাডার। কি অ্যাডার বলো তো? একটির নাম হলো হাফ অ্যাডার। আর আরেকটির নাম হলো ফুল অ্যাডার। একটি হাফ অ্যাডার, আরেকটি হলো ফুল অ্যাডার। এখন তোমরা যদি বলো যে স্যার হাফ অ্যাডার কি, তাহলে আমি বলবো তুমি একটু খেয়াল করো, এখানে কয়টি চিহ্ন যোগ করেছিল? দুইটি। কম্পিউটারের অভ্যন্তরে 2 বিট বাইনারি পদ্ধতিতে 2 বিট যোগ করার জন্য যে অ্যাডারটি লাগে ওইটির নাম হলো হাফ অ্যাডার। তাহলে বলো এটি কয় বিট যোগ করে? এটি যোগ করে 2 বিট। দেখো অ্যাডার মানেই যোগ করা, অ্যাড করা, যোগ করা। এই অ্যাডার দুই ধরনের হয়, একটি হাফ অ্যাডার, একটি ফুল অ্যাডার। কম্পিউটারে 2 বিট যখন যোগ করে তখন কাজ করে হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডার কয় বিট যোগ করে? 2 বিট যোগ করে। হাফ অ্যাডার 2 বিট যোগ করে, এটা একটু মাথায় রাখো। আমরা হাফ অ্যাডার বিস্তারিত, ফুল অ্যাডার বিস্তারিত তোমাকে পড়াবো, আপাতত এটা ভালো মতো জানো। এবার ক্যারি সহ আগের 2 বিট মোট কয় বিট? 3 বিট। তাহলে আমরা লিখলাম ক্যারি প্লাস 2 বিট, ক্যারি প্লাস 2 বিট মোট কয় বিট? মোট 3 বিট। মোট কয় বিট? 3 বিট। এই মোট 3 বিট যোগ করে যে যন্ত্র, এটির নাম হলো ফুল অ্যাডার। আশা করি সবাই অ্যাডার কাকে বলে, অ্যাডার কয় প্রকার, 2 প্রকার, কারণ কি এটি তুমি বুঝতে পেরেছো। এবার আমি তোমাকে হাফ অ্যাডার সম্পর্কে একদম যা কিছু আছে সবকিছু তোমাকে বোঝানোর চেষ্টা করব। তোমরা হাফ অ্যাডার যদি ভালো মতো বুঝতে চাও, ক্লাসটা একদম ভালো মতো খেয়াল করো। আমরা হাফ অ্যাডারের কি কি জিনিস তোমাকে কভার করে দেব এটা একটু বলে দিই। প্রথমে আমরা হাফ অ্যাডার কাকে বলে এটি কিন্তু আমরা সবাই জানি। এরপর আমি বলবো তোমরা আবার এই সংজ্ঞাটা এখন আমরা পড়াবো। এরপর আমরা পড়াবো কি সারণী? সত্যক সারণী। হাফ অ্যাডারের কি সারণী পড়বো বলো তো? সত্যক সারণী। এরপর আমরা কভার করব হাফ অ্যাডারের সমীকরণ, হাফ অ্যাডারের সমীকরণ। এরপর আমি তোমাকে কভার করে দেব হাফ অ্যাডারের লজিক গেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হাফ অ্যাডারের এই লজিক গেট। হাফ অ্যাডারের কি গেট? এই লজিক গেট। এই লজিক গেট অঙ্কন করা যায় আবার 4 ভাবে। একটা হলো স্বাভাবিকভাবে। কিভাবে বলো তো? স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে। আরেকটা একা যায় মৌলিক গেটের সাহায্যে। কি গেটের সাহায্যে? মৌলিক গেটের সাহায্যে। এটিও তোমাকে আমি কভার করে দেব। আরেকটি একা যায় ন্যান্ড গেটের সাহায্যে, ন্যান্ড গেটের সাহায্যে। আরেকটা অঙ্কন করা যায় নর গেটের সাহায্যে। দেখো এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই লজিক গেট গুলো 4 ভাবে আসে। পরীক্ষায় কিভাবে এসেছে ওইটি যদি তুমি ধরতে পারো তাহলে তুমি হাফ অ্যাডার, ফুল অ্যাডার এগুলোর উত্তরগুলো ইজিলি করতে পারবে। তাই অবশ্যই এই জিনিসগুলো আমাদের কভার করতে হবে। অবশ্যই এর পাশে আমাদের এর ডায়াগ্রাম চিত্রটি পড়তে হবে। কি চিত্র বলো তো? ডায়াগ্রাম চিত্র। আমি চেষ্টা করব এই ক্লাসে এগুলো তোমাকে শেষ করে দেওয়ার। তো হাফ অ্যাডার কাকে বলে আমি লিখে রেখেছি, তোমরা এই সংজ্ঞাটা একটু আগে তোমাদেরকে বুঝিয়েছি যে তোমরা বলো হাফ অ্যাডার কয় বিট যোগের কাজ করে? হাফ অ্যাডার 2 বিট যোগের কাজ করে। কয় বিট? 2 বিট। যদি পরীক্ষায় আসে যে কাকে বলে তাহলে আমরা ঠিক এভাবে লিখবো যে ইলেকট্রনিক ডিভাইস বাইনারিতে বা বাইনারি পদ্ধতিতে 2টি বিট যোগের কাজ করে তাকে হাফ অ্যাডার বলে। কিভাবে 2টি বিট যোগের কাজ করে একটু আগে তোমাকে আমি বুঝিয়েছি। তো এবার খেয়াল করো, এবার আমাদের এই সংজ্ঞা গেল। এবার আমাদের পরীক্ষা আসতে পারে তুমি হাফ অ্যাডারের সত্যক সারণী তৈরি করো। কি সারণী? হাফ অ্যাডারের সত্যক সারণী তৈরি করো।
তো দেখো হাফ অ্যাডারের সত্যক সারণী সব সময় একই রকম, সবসময় কি রকম, একই রকম। আমরা যদি একটা ভালো মতো বুঝি, সবসময় আমাদের পরীক্ষায় যদি হাফ অ্যাডারের সত্যক সারণী আসে, ঠিক এইভাবে আমরা এই সত্যক সারণীটি করব। তো এই সত্যক সারণীটা কিভাবে অঙ্কন করতে হয় সবাই খেয়াল করো। সংজ্ঞার ভিতরে বলা আছে কয়টি বিট যোগের কাজ করে, 2টি বিট। কয়টি বিট, 2টি বিট। তো এই 2টি বিটকে ইনপুট বলে। 2টি বিটকে কি বলে বলো তো, ইনপুট। তাহলে আমরা সবাই জানি সত্যক সারণী অঙ্কন করার জন্য যদি ইনপুট 2 ধরনের থাকে, তাহলে আমাদের মোট একটা সূত্র আছে, সূত্র হলো 2 টু দি পাওয়ার n। এই n এর জায়গায় যেহেতু 2 বিট বা 2টি ইনপুট, এই n এর জায়গায় আমরা 2 বসাবো, আর 2 স্কয়ার মানে 4, মোট হবে 4টি সারি। আমরা যে সত্যক সারণীটা অঙ্কন করব, এই সত্যক সারণীটার সারি হবে কয়টি, 4টি। আর অতিরিক্ত আমরা 2টি লেখার জন্য ইনপুটের ঘর আর চিহ্নগুলো লেখার জন্য আরো 2টি ঘর দিব। তাহলে বলো 4 যোগ 2 টোটাল কয়টি, 6টি। সবাই একটু মুখস্থ করি। হাফ অ্যাডারের সত্যক সারণী অঙ্কন করার জন্য আমরা 6টি সারি দিব। হাফ অ্যাডারের সত্যক সারণী অঙ্কন করার জন্য আমরা সব সময় 6টি সারি দিব, 6টি। তাহলে দেখো আমরা এই যে 6টি সারি দিলাম, এই যে 6টি সারি দিলাম, 1 2 3, এই হলো 4, এই হলো 5, এই হলো 6। হাফ অ্যাডারের সত্যক সারণী অঙ্কন করার জন্য আমরা সব সময় 6টি সারি দিব। এই 6টি সারি দেওয়ার পরে আমরা মাঝে একটি দাগ দিব, বাম দিক দিয়ে আমরা লিখবো ইনপুট। কি লিখবো বলতো, ইনপুট। তোমাকে আমি ক্লিয়ার করে দেব এই সত্যক সারণীটা আসলে কিভাবে কাজ করে। এরপরে আসো আউটপুট, ইনপুট আর আউটপুট। এবার এই ইনপুটের ঘর তুমি কয়টা কলাম দিবে, এই ইনপুটের ঘরে তুমি কয়টা কলাম দিবে। এই যে কয় বিট যোগ করার কাজ করে, 2 বিট। এর জন্য তুমি ইনপুটের ঘরে 2টি কলাম দিবে, একটির নাম দিবে এ, একটির নাম দিবে বি। মানে এখানে 2 বিট, একটির নাম দিবে এ, একটির নাম দিবে বি। এবার তোমাদের সবার জানতে হবে, আমি আরেকবার ক্লিয়ার করছি, বলো একে আর একে কি 2 হয় না, একে একে 2 হয় না। আমরা জানি 2 এর বাইনারি মান 10, ওই 10 হয়। তুমি যখন 10-এর শূন্য দিলে, এই শূন্যকে বলা হয় সাম। শূন্যকে কি বলে বলতো, সাম। এই একে একে যোগ করলে যখন 10-এর শূন্য, এই শূন্যকে যখন তুমি সাম বললা, হাতে কত থাকলো 1, ওই 1 যখন লেখলা, ওই 1 কে বলা হয় ক্যারি। এবার আমারে বলো বাইনারিতে 2 বিট যোগ করলে কয় ধরনের উত্তর আসে, 2 ধরনের। একটা নাম সাম, একটা নাম ক্যারি। এর জন্য আমরা আউটপুটে 2টি কলাম দিব, একটির নাম দিব কি সাম, আরেকটির নাম দেব আমরা ক্যারি। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব তোমরা খেয়াল করো। তোমরা জানো সত্যক সারণীর ভিতরে যতগুলা ঘর থাকে, ঠিক আছে, তার অর্ধেক মানে যত সংখ্যক সারি আছে তার অর্ধেক 0 অর্ধেক 1। এই যে আমরা দিলাম অর্ধেক 0 মানে 2টা 0 2টা 1। এরপর আমরা দিলাম একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এভাবেই সত্যক সারণী করতে হয়। এরপরে খেয়াল করো, এবার তোমরা আমাকে বলো কোন পদ্ধতিতে তুমি যোগ করবে, বাইনারি পদ্ধতিতে। জর্জ বুলের পদ্ধতিতে না, কোন পদ্ধতিতে, বাইনারি পদ্ধতিতে। হাফ এডার ফুল এডার এমন একটি টপিক যেখানে সত্যক সারণী গুলো জর্জ বুলের অনুযায়ী করা হয় না, বাইনারি পদ্ধতিতে যোগগুলো করা হয়। আচ্ছা, 0 আর 0 যোগ করলে হয় 0, হাতে থাকে, হাতে থাকে 0, হাতে কিছু না থাকে মানে 0। 0 আর 1 যোগ করলে হয় 1, 1 হয়। হাতে কত থাকে, হাতে কিছু নেই, হাতে থাকে 0, কিছু না থাকে মানে 0 হলেও ক্যারি বিট বা ক্যারি হিসেবে আসবে। এরপরে 1 আর 0 কত হয়, 1 0 1 হয়। হাতে কত থাকবে, হাতে থাকবে 0। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলো 1 1 কত হয়, তুমি বলবে স্যার 1 1 2 হয়। আর 2 মানে 10, আর 10-এর কত লেখা যায় 0। এই 0কে কি বলে, সাম। এর জন্য আমরা সামের ঘরে দিব 0, আর ক্যারির ঘরে দিব কত 1। আমরা কেউ এইভাবে বলেও লিখবো না, সামের জায়গায় আমরা 0 দিব আর ক্যারির জায়গায় দিব 1। আশা করি তোমরা হাফ এডারের সত্যক সারণী ক্লিয়ার বুঝতে পেরেছো। এবার আমরা করব হাফ এডারের সমীকরণ। কি করব বলতো, হাফ এডারের সমীকরণ। এই যে আমরা এখানে লিখলাম হাফ এডারের সমীকরণ। এবার এই হাফ এডারের সমীকরণ কি স্যার আমরা মুখস্থ করব? দেখো তুমি চাইলে মুখস্থ করতে পারো, তবে মুখস্থ থাকাও ভালো এবং বেসিকটা ক্লিয়ার করা সহ তোমাদের জন্য উত্তম হবে। এবার আসো আমরা এই সমীকরণ কিভাবে নির্ণয় করব। সমীকরণ নির্ণয় করার জন্য আমরা আউটপুটে তাকাবো। আউটপুটে দেখব কি কি আছে। আউটপুটে আমরা দেখি সাম আছে আর ক্যারি আছে। এর জন্য এই সমীকরণের ভিতরে আমরা লিখবো সাম ইকুয়াল, এবং এটা ক্যারি আছে আমরা লিখবো ক্যারি ইকুয়াল। মানে আমাদের আউটপুট যতটি থাকবে সমীকরণ আসবে ততটি, একটি সামের সমীকরণ আসবে, একটি ক্যারির সমীকরণ আসবে। তোমরা অনেকেই এই সাম আর ক্যারির সমীকরণগুলো মুখস্থ করে ফেলো, চাইলে মুখস্থ করতে পারো,
ঠিক আছে, মুখস্থ করলেও ভালো, আর যদি মুখস্থ না করো অবশ্যই এই বেসিকটা ক্লিয়ার রাখবে। এই সমীকরণগুলো আমরা কিভাবে বের করব? তুমি প্রথমে সামের নিচে এই যে সামের যে মানগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা, কয়টা ওয়ান আছে? দুইটা ওয়ান আছে। এই দুইটা ওয়ানের প্রথম ওয়ানে তুমি প্রথমে তাকাবে। এই প্রথম ওয়ানের বাম সাইডে তুমি আসবে, প্রথম ওয়ানের বাম সাইডে আসবে, সামের নিচে যেখানে ওয়ান আছে তার বামে আসবে। এর নিচে কি আছে? জিরো। যার নিচে জিরো থাকবে তার উপর একটা বার দিবে। এর নিচে জিরো আছে তাই বলবে এ বার, লিখবা কি বার? এই যে এখানে লিখবে কি বার? এ বার। আবার বলছি, যার নিচে জিরো তার উপরে বার বলবে, তাহলে এ বার। এবার বি এর নিচে ওয়ান, বি এর নিচে তো জিরো নেই, কি আছে? ওয়ান। ওয়ান থাকলে তুমি বার বলবে না, তুমি জাস্ট বার ছাড়া বলবে, শুধু বি বলবে। আবার বলছি, এর নিচে জিরো মানে এ বার, বি এর নিচে ওয়ান মানে বি। বার বলা যাবে না, জিরো থাকলে বার বলা যাবে। তাহলে এবার বি, এই এবার বি তুমি লিখবে। এই একটি ওয়ানের কাজ এভাবে করবে। আরেকটি ওয়ান আছে না, এই আরেকটি ওয়ানে যাওয়ার আগে তুমি এই সমীকরণে একটি যোগ চিহ্ন দিবে। দেখো, এটাই সপ্তক সারণী থেকে সমীকরণ বের করার টেকনিক। এবার আমরা এ ওয়ানে তাকাবো, তার বামে তাকাবো। এবার বলো এর নিচে কত আছে? এর নিচে আছে ওয়ান। এর নিচে যদি ওয়ান থাকে তুমি কি এবার বলতে পারবে না? শুধু এ বলতে হবে, শুধু এ বলতে হবে। আর বি এর নিচে জিরো আছে, যার নিচে জিরো থাকে তার বার বলে ডাক দেবে। তাহলে বলো এ, আর এটার নাম কি হবে? বি বার। এ বি বার। তাহলে আমরা লিখতে পারি এ বি বার। সবাই এতটুকু বুঝতে পেরেছি আশা করি। এরপরে তুমি খেয়াল করো, আমি কেরিটা একটু নিচে লিখছি, কেরি। তোমরা সবাই জানো এ বার বি প্লাস এ বি বার, এটি হলো এ এক্স প্লাস বি এর একটি সূত্র। এর জন্য চাইলে আমরা এটির পরিবর্তে আবার লিখতে পারি এ এক্স প্লাস বি, কারণ আমরা সবাই জানি এ এক্স প্লাস বি মানে এ বার বি প্লাস এ বি বার। এটি কিন্তু এক্সর গেট থেকে তোমরা শিখেছো, যদি না জানো অবশ্যই এটা জেনে রাখো। এবার আসো কেরি। আবার বলছি, কেরির সমীকরণ তুমি কিভাবে বের করবে? যেখানে ওয়ান আছে সেখানে তাকাও, তার বামে আসো ইনপুট গুলোর ভিতরে। এর নিচে ওয়ান আছে, যার নিচে ওয়ান থাকবে তাকে বার বলে ডাকা যাবে না, তাহলে এর নিচে ওয়ান তাই এ কে আমরা এ বলবো। বি এর নিচে ওয়ান তাই বি কে আমরা বি বলবো, বার বলে ডাক দিব না। তাহলে বলো তো, এর নিচে ওয়ান এ আর বি এর নিচে ওয়ান থাকলে বি, তাহলে আমরা কি লিখতে পারি? এ বি। জিরো যদি থাকতো, যদি এখানে জিরো থাকতো, তো বি এর নিচে জিরো থাকলে আমরা লিখতাম বি বার। তাহলে এতটুকু সবাই আশা করি বুঝেছো। তাহলে আমরা সপ্তক সারণী আর সমীকরণ করলাম। এবার আমরা এই সমীকরণগুলো দিয়ে কিভাবে তুমি লজিক গেট অঙ্কন করতে পারবে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক। এই সমীকরণ দিয়ে যখন তুমি লজিক গেট অঙ্কন করবে, তখন পরীক্ষায় কিন্তু এই লজিক গেট অঙ্কন করা যায় চার ভাবে। আমারে ঠিক যেভাবে বলবে সেভাবে তুমি লজিক গেট অঙ্কন করবে। তো চলো, আমি তোমাকে এই সমীকরণগুলো দিয়ে চার ভাবে তোমাকে লজিক গেট অঙ্কন করে দিচ্ছি। এবার আমি তোমাকে এই হাফ অ্যাডারের যে সমীকরণগুলো আমরা পেলাম, এই সমীকরণগুলো দিয়ে ঠিক চার ভাবে তোমাকে লজিক গেট অঙ্কন করে দিবে, এবং পরীক্ষায় কিভাবে আসলে তুমি কোন লজিক গেটটি দিবে এটিও আমি তোমাকে বলে দিচ্ছি। আমাদের পরীক্ষায় যদি বলা থাকে যে তুমি হাফ অ্যাডারের লজিক গেট অঙ্কন করো, কি বলতো? যদি পরীক্ষায় বলে হাফ অ্যাডারের লজিক গেট অঙ্কন করো, তখন তুমি কি করবে? তখন তুমি লিখবে, আমরা জানি হাফ অ্যাডারের সমীকরণ সাম ইকুয়াল টু, এই যে সাম ইকুয়াল টু লিখবে এ এক্সক্লুসিভ বি, আর ক্যারি ইকুয়াল টু লিখবে, ক্যারি ইকুয়াল টু লিখবে এ বি। আবার বলছি, এখানে সামের সমীকরণ কয়টি আছে? দুইটি। তুমি কোনটি নিবে? যদি আমাদের পরীক্ষায় বলে শুধু লজিক গেট, কিছু বলেনি, মৌলিক দিয়ে বলেনি, ন্যান্ড দিয়ে বলেনি, নর দিয়ে বলেনি, যদি কিছু না বলে তাহলে তুমি সমীকরণ নেবে সাম ইকুয়াল টু এ এক্স প্লাস বি, ক্যারি ইকুয়াল টু এ বি। এবার তুমি লজিক গেট অঙ্কন করবে কিভাবে, ভালো করে দেখে নাও। প্রথমে তুমি ইংরেজি বর্ণমালা যতটি আছে ঠিক ততটি লম্বা দাগ দেবে। কেউ যদি লজিক গেট না, বা কেউ যদি চিত্রগুলো না আঁকতে পারো, আমাদের একটা ক্লাস আছে ন্যান্ড দ্বারা, নর দ্বারা, মৌলিক দ্বারা, সেই ক্লাসটি সবাই দেখতে পারো। এবার খেয়াল করো, তুমি এ এর জন্য, বি এর জন্য দুইটি লম্বা দাগ দিবে। এবার তুমি কি করবে? এই যে এখানে দেখো এ, এ থেকে একটি দাগ টানবে, এখানে দেখো কি আছে বি, বি থেকে একটি দাগ টানবে। টানার পর এই দুইটা কি আকারে আছে? যোগ আকারে? না। গুণ আকারে? না। কি আকারে? এক্সক্লুসিভ আকারে। তো তোমরা সবাই জানো এক্সক্লুসিভ গেটটি কিন্তু এইভাবে ডাবল অর্ধচাপ দিয়ে অঙ্কন করতে হয়। এক্সক্লুসিভ আকারে থাকলেই এই গেটটি অঙ্কন করতে হয়, এটির নাম হলো এক্সর গেট। তাহলে বলো, প্রথমে কার থেকে আসলো? এ থেকে, তুমি লিখবে এ। এরপরে কার থেকে আসলো? বি থেকে,
তুমি লিখবে বি, মাঝে কি চিহ্ন দেবে? এক্সক্লুসিভ চিহ্ন। কি চিহ্ন? এক্সক্লুসিভ চিহ্ন। বলো আমাদের সাম আসলো কিনা? আমাদের কিন্তু সাম এসে গেল। এরপরে তুমি আবার কি করবে? এ থেকে দাগ দিবে, বি থেকে দাগ দিবে বা টানবে। টানার পর এই দুইটি কি আকার আছে? গুণাকার আছে। গুণের গেটের নাম এন্ড গেট। গুণের গেটের নাম কি? এন্ড গেট। এটা জানতে হবে তোমাদের। তাহলে এবার আসলো কি? এ, আর এখান থেকে আসলো বি, আর এটি গুণের কাজ করলো, আর এই তো আমাদের আসলো কি? ক্যারি। একই চিত্রের ভেতরে আমরা সাম আর ক্যারির সমীকরণটি চিত্রের মাধ্যমে দেখিয়ে দেব। এটিকে লজিক গেট বলে। আমাদের পরীক্ষায় যদি বলে হাফ অ্যাডারের লজিক গেট অঙ্কন করো, আমরা এইভাবে হাফ অ্যাডারের লজিক গেট অঙ্কন করব। এখন যদি এইভাবে না এসে আমাদের পরীক্ষায় বলে যে মৌলিক দিয়ে অঙ্কন করো, কি দিয়ে? মৌলিক দিয়ে। মৌলিক দিয়ে অঙ্কন করো। কি দিয়ে বলো তো? মৌলিক দিয়ে। তখন আমরা কি করব? শুনো, তখন আমরা লিখবো যে আমরা জানি সাম ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, আর ক্যারি ইকুয়াল টু আমরা লিখবো এ বি। আমরা ভুলেও এ এক্সক্লুসিভ বি, সামের সমীকরণ দুইটা, এটাই কিন্তু আমাদের একটু বিরক্ত করছে যে তুমি কোনটি আনবে। এক্সক্লুসিভ তুমি এখানে আনতে পারবে না, কারণ মৌলিক গেট বলতে তিনটি গেটকে বোঝায়। একটা বোঝায় এন্ড গেট, একটি বোঝায় বলতো অর্ধচাঁদের মতো যেটা, এটির নাম কি? গেট, অর গেট। আর একটি এইভাবে থাকে, এটির নাম হলো নট গেট। এই চিত্রগুলো দিয়ে অঙ্কন করতে হবে। এখানে কিন্তু এক্সঅর গেট বা যৌগিক গেট নেই। ঠিক আছে, এই তিনটি দিয়ে আমরা অঙ্কন করার চেষ্টা করব। এটি এখন তুমি যদি এক্সক্লুসিভটি আনতে, তাহলে কিন্তু এক্সক্লুসিভের কাজ করার মতো মৌলিক গেট হিসেবে কেউ নেই। তো আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা সাম এ বার বি প্লাস এ বি বার ক্যারি ইকুয়াল টু লিখবো এ বি। এবার আসো আমরা চিত্র কিভাবে অঙ্কন করব। যতটি ইংরেজি বর্ণমালা ঠিক ততটি লম্বা দাগ। একটা দিব এ, আরেকটি দিব কি? বি। একটা দিব এ, আরেকটি দিব বি। এবার দেখব এই যে এখানে এই সমীকরণে ছোট ছোট বার আছে কিনা, একটার উপরে একটা বার আছে কিনা। হ্যাঁ আছে, একটার উপরে একটা বার। এর উপরে এবার বি এর উপরে বার আছে বি বার। তাহলে এই বারের কাজ করে এই নট গেট। আমরা এ থেকে একটি নট গেট অঙ্কন করব, এটির নাম হবে এ বার। বি থেকে একটি নট গেট অঙ্কন করব, এটির নাম বি বার। তোমরা যদি এই চিত্রগুলো অঙ্কন করতে ভালো মতো না পারো, এই চিত্র অঙ্কন করার একটি ক্লাস আছে, ভালো মতো দেখবে। আজকে আমরা একটু দ্রুত তোমাকে করাচ্ছি। এবার এবার থেকে তুমি দাগ টানবে। দেখো সমীকরণে বলে দিবে যে এবার থেকে দাগ টানো, দাগ টানলাম। এরপরে বলে দিবে বি থেকে দাগ টানো, হ্যাঁ টানলাম। কি আকারে আছে? গুণ আকারে আছে, এই গুণ দিলাম। কি লিখবে? এ বার আসলো আর বি আসলো, এই লিখলাম বি। এরপরে আবার বলে দিয়েছে যে এ থেকে দাগ টানো, হ্যাঁ টানলাম এ থেকে দাগ। বি বার থেকে দাগ টানো, এই যে এটা কিন্তু বি না, এটা কিন্তু বি বার। সরি, এটা কিন্তু বি বার না, এটা কিন্তু বি বার। তাহলে আমরা কোন গেট রাখলাম? এন্ড গেট। তাহলে বলো তো কি হলো? এ ইন্টু বি বার। এই দুটি অংশ কি আকার আছে? যোগ আকার আছে। হ্যাঁ, এই দুটি অংশ তুমি কাছাকাছি আনো। আনার পর তুমি যোগের গেট অঙ্কন করে দাও। দেখো এটার নাম হয়ে যাবে এ বার বি প্লাস এ বি বার। এ বার বি প্লাস এ বি বার। এটিকে আমরা কি বলতে পারি? এটিকে কিন্তু আমরা সাম বলতে পারি। দেখো আবার কিন্তু আমরা সাম আনলাম, কিন্তু আগে কিন্তু আমরা এক্সক্লুসিভ দিয়ে এনেছি, এবার মৌলিক দিয়ে গেছি। পরীক্ষায় কোনটি আঁকবো? পরীক্ষায় যদি আমাদের মৌলিক দিয়ে বলে, অবশ্যই আমরা এইভাবে অঙ্কন করবো। এটি আঁকা যাবে না। এরপর আসো এ বি। এই যে এর থেকে দাগ টানলাম, বি এর থেকে দাগ টানলাম। তুমি সাম দেখালা না, কেরি। তুমি সাম দেখালা, কেরিও কিন্তু তোমাকে এখানে দেখাতে হবে। এবার আমরা এই দুইটি গুণাকার আছে, এই দুইটি আমরা আগের মতো এই গুণের মতো করে দিলাম। এ ইন্টু বি হলো, এটির নাম কিন্তু হলো কেরি। শুধু লজিক গেট বললে এটি, মৌলিক দিয়ে বললে এটি। আশা করি তোমরা এই দুটি চিত্র বুঝেছো। আমরা কি বলেছিলাম? চিত্র কিন্তু আঁকা যায় চার ভাবে। চিত্র আঁকা যায় কয় ভাবে? চার ভাবে। তো এবার আমাদের কিন্তু আরো দুই ভাবে আছে। একটি হলো ন্যান্ড দিয়ে, একটি হলো নর দিয়ে। একটি ন্যান্ড দিয়ে, একটি নর দিয়ে। এই ন্যান্ড দিয়ে নর দিয়ে কিভাবে চিত্র অঙ্কন করতে হয় আমরা কিন্তু আবার বলছি, তোমাকে একটি ক্লাস দিয়েছি, তুমি এই ক্লাসটি দেখতে পারো, ভালো মতো বুঝতে পারবে ইনশাআল্লাহ। এবার আসো আমরা তোমাকে এই ন্যান্ড দিয়ে আবার আমি দেখিয়ে দিচ্ছি। ন্যান্ড, আরেকটি কি দিয়ে আমরা অঙ্কন করব? আরেকটা অঙ্কন করবো আমরা নর দিয়ে। ন্যান্ড আর নর দিয়ে। আমি একটু বেশি জায়গা নেই, তোমরা এই সমীকরণটি আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চেষ্টা করব ন্যান্ড দিয়ে। আর কি দিয়ে অঙ্কন করার জন্য বলো তো? এই যে এখানে আমরা করব নর দিয়ে চিত্র অঙ্কন। তোমরা কি সবাই ন্যান্ড গেট চিনো? হ্যাঁ, ন্যান্ড গেট দেখতে হলো এই যে এমন গোল চিহ্ন সহ থাকবে, এটার নাম হলো ন্যান্ড গেট। আর গোল চিহ্ন থাকবে এই অর্ধচাঁদের মতো, অর গেটের মাথায় যদি গোল চিহ্ন থাকে, এটির নাম হলো নর গেট। এই নর গেট দিয়ে আমরা হাফ এডারের চিত্রগুলো অঙ্কন করব বা হাফ এডার বাস্তবায়ন করব। খেয়াল করো সবাই। আবার আমরা জানি, বলো সাম ইকুয়াল টু কি? সাম ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। আর কে ইকুয়াল টু কি?
কে এর ইকুয়াল টু হলো এ বি। আবার এখানে বলো সাম ইকুয়াল টু কি, সাম ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। আর কে এর ইকুয়াল টু কি, কে এর ইকুয়াল টু হবে, কে এর ইকুয়াল টু হবে এ বি। এতটুকু সবাই বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। এবার তোমরা জেনে রাখো ন্যান্ড গেট দিয়ে যদি আমরা কখনো কোনো চিত্র অঙ্কন করি, যে সমীকরণটি, এই সমীকরণটিতে যেন কোনো যোগ চিহ্ন না থাকে। তো দেখো তো এখানে যোগ চিহ্ন আছে না, আছে। এই যোগ চিহ্নটিকে আমরা গুণ বানাতে হবে। বলো ন্যান্ড দিয়ে অঙ্কন করলে যোগকে কি বানাতে হবে, গুণ। আর নর দিয়ে অঙ্কন করলে আমরা গুণকে বানাবো কি, যোগ। এটা একটু তোমার মাথায় রাখতে হবে। যে কোনো সময় ন্যান্ড আর নর দিয়ে যদি আমরা বাস্তবায়ন করি, যে কোনো সমীকরণই যোগ চিহ্ন থাকলে গুণ বানাবো, আর নর দিক ন্যান্ড দিয়ে আঁকলে আর নর দিয়ে আঁকলে আমরা গুণকে যোগ বানাবো। এবার খেয়াল করো এই যোগকে আমরা কিভাবে গুণ বানাবো, খেয়াল করো। তো এ বার বি প্লাস এ বি বার, এটা লেখার পরে তুমি এখানে ডাবল বার দিবে। ডাবল বার দিলে মানের কোনো চেঞ্জ হয় না। এই বারটিকে তুমি যোগের জায়গায় ভাঙবে। ভাঙলে কি দাঁড়ায়, এ বার বি হোল বার ইনটু এ বি বার হোল বার। এই যে নিচের বারটা ভেঙে পড়লো দুই দিকে দুইটা, আর যোগটা কি হয়ে গেল, গুণ। ডি মর্গান আমাদেরকে শিখিয়েছে। এরপরে আমরা এই হোল বার দিব। বলো আমরা কি সরল করেছি না, আমরা কিন্তু সরল করিনি। আমরা যোগকে গুণ বানিয়ে, সরি আমরা যোগকে গুণ বানিয়েছি। ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করলে যোগকে আগে গুণ বানিয়ে নেবে, তারপর চিত্র অঙ্কন করবে, না হলে কিন্তু আমাদের চিত্র হবে না। এবার বলো যোগকে কি বানাতে হবে, গুণ। কেরির ভিতরে কিন্তু কোনো যোগ চিহ্ন নেই। যদি থাকতো তাহলে আবার ডাবল বার দিয়ে একটি বার ভেঙে ওই যোগের জায়গায় আমি গুণ আনার চেষ্টা করতাম, তাহলে কেরিকে কিছু করতে হবে না। এবার আমরা চলো চিত্র অঙ্কন করি। বলো এ এর জন্য একটি দাগ, বি এর জন্য একটি দাগ, এর জন্য একটি দাগ, বি এর জন্য একটি দাগ। এবার আমরা এখানে আগে এঁকেছিলাম নট গেট, এবার আমাদের অঙ্কন করতে হবে ন্যান্ড গেট। কোন গেট বলো তো, ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট দেওয়ার পর ন্যান্ড গেটটা একটারে কাজ করে না, ন্যান্ড গেট একটারে কাজ করে না, তো আমাদেরকে কয় তার বানিয়ে দিতে হবে, দুই তার। এই গেটটার নাম হলো এ বার। এই যে দুই তার আমরা এইভাবে বানিয়ে দিব। আবার আমরা এইভাবে দিব, এটির নাম হবে বি বার। এবার বি বার হয়ে গেল। এবার তুমি চিন্তা করবে দাগ টানা, এইটার দিকে তাকিয়ে তাকিয়ে দাগ টানবে না, এইটার দিকে তাকিয়ে তাকিয়ে দাগ টানবে। প্রথমে দাগ টানবো এই যে এ না, এ বার থেকে দাগ টানলাম। এরপরে বি, এই বি থেকে দাগ টানলাম। এই দুইটি যে আকারই থাকুক এখানে তোমার কিন্তু ন্যান্ড গেট অঙ্কন করতে হবে। এবার আমরা কি করব, এ বার আর এখানে কি আছে বি, এই এ বার বি, আর এটা গুণের কাজ করে, আর গোলের জন্য হোল বার পড়লো। দেখো তো আমাদের এই অংশটা আসলো কিনা, আমাদের কিন্তু এই অংশটা এসে গেল। ঠিক আছে, এরপরে যদি তুমি এটি না বুঝো, এটি দেখো। প্রথমে আমরা এ থেকে দাগ টানবো, এরপরে আমরা বি বার থেকে দাগ টানবো। টানার পর আমরা দিব ন্যান্ড গেট। কোন গেট, ন্যান্ড গেট। বলো কার থেকে টেনেছি, এ ইন্টু বি বার, মানে প্রথমে এ এরপরে বি বার, গুণের কাজ করলো, গোলের জন্য আমরা দিলাম হোল বার। এই দুটিকে আবার আমরা একসাথে করব কোন গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। কোন গেট দিয়ে, এই যে দেখো এই দুটি একসাথে আছে, গুণাকারে থাকলে আমাদের ন্যান্ড গেট দিতে হবে। এবার প্রথম অংশে কি আসলো, প্রথম অংশে আসলো এ বার ইন্টু বি হোল বার, এটা ইন্টুর কাজ করলো, ইন্টু দিলাম। দ্বিতীয় অংশে কি আসলো, এ ইন্টু বি বার, এই বি বার হোল বার সহ কিন্তু আসলো। এই গোলের জন্য আমরা দিব হোল বার। দেখো এটি একদম হুবহু সামের সমীকরণের মতো কিনা, তাহলে আবার কিন্তু আমাদের সামের সমীকরণ আসলো ন্যান্ড গেট দিয়ে। কেরিটা আমরা একটু বুঝে নিই। প্রথমে এ থেকে, এরপরে কার থেকে, বি থেকে, কি আকারে আছে, গুণ আকারে। যেভাবেই থাকুক তোমার কিন্তু অঙ্কন করতে হবে ন্যান্ড গেট। তাহলে কি হলো, এ চেক করো, এ থেকে আসলো, বি থেকে আসলো, তাহলে এ ইন্টু বি হলো। কিন্তু এই গোলের জন্য কিন্তু হোলবার আমাদের বাধ্য হয়ে দিতে হয়েছে, ভালো মতো বুঝে নাও। গোলের কারণে কিন্তু আমাদের হোলবার বাধ্য হয়ে দিতে হয়েছে। এবার আমরা কি করব, এখানে আবার একটি ন্যান্ড গেট অঙ্কন করব। অতিরিক্ত বার পড়লে আবার একটি গেট অঙ্কন করে দিবে। এক তারে কাজ করে না, তাই দুই তার বানিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছো। এটা করলে কি হয়, এটা করলে এটার কারণে এই সমীকরণটি আবার আসে, আসার পরে এই গোলের জন্য আবার একটি হোলবার পড়ে। এই সমীকরণটি দুইবার আসে, আসলে দুইবার আসে, দুইবারের পরিবর্তে আমরা একবার লিখলেও হয়। আর এই গোলের জন্য আমরা একটা হোলবার দেব। এখন বলো এই হোলবার ডাবল বার হয়ে গেল না, হোলবার পড়াতে, এই হোলবার পড়াতে কিন্তু ডাবল বার হয়ে গেল। ডাবল বার কিন্তু আমাদের লিখতে হয় না। তো যেহেতু আমরা লিখলাম না, না লিখলেও হয়, তাহলে দেখো তো কেরি সমীকরণটির মতো হয়ে গেল না। তাইলে আমরা কি বলতে পারি, এটি হলো কেরি। এবার আমরা হাফ অর্ডারের যে সমীকরণগুলো আছে সেগুলো আমরা কি দিয়ে বাস্তবায়ন করবো বলতো, আমরা নর দিয়ে বাস্তবায়ন করব। এবার তোমরা আমাকে বলো নর গেট দিয়ে যদি তুমি চিত্রাঙ্কন করো তাহলে কি করতে হবে, আমি একটু আগে বলেছি
তোমার গুণকে যোগ বানাতে হবে। এখন এখানে কি গুণ চিহ্ন আছে? হ্যাঁ আছে, এই যে এখানে গুণ চিহ্ন আছে, মনে মনে এখানে আছে, এইখানে আছে। এই গুণগুলোকে আমার যোগ বানাতে হবে, না হলে তুমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবে না। কারণ নর গেট যোগের কাজ, যোগের কাজটা আর হোলবারের কাজটা করে। তো এখানে খেয়াল করো, তো প্রথমে আমরা কিভাবে এই গুণকে যোগ বানাবো। আমরা যোগকে গুণ বানিয়েছিলাম দুটি ডাবল বার দিয়ে, এই যে দুটি ডাবল বার দিয়ে। এখানেও তাই আমরা করব, দুটি ডাবল বার। দুটি ডাবল বার দিলে মানের কোনো চেঞ্জ হয় না। তো এবার আমরা লিখবো এ বার বি, কিন্তু এই দুটি ডাবল বার আমরা এখানেই দিয়ে ফেলবো, যোগ এ ইন্টু বি বার, এইখানে দিবে ডাবল বার। আবার বলছি, গুণকে যখন যোগ বানাবে তখন গুণের যে স্থানটা আছে, যে পদটা আছে, গুণের যে রাশিটা আছে, ওই রাশিটির উপরে তুমি ডাবল বার দিবে। এবার এই ডাবল বারের নিচের বারটা তুমি ভাঙবো। কোন জায়গায় ভাঙবো? এই গুণের জায়গায় ভাঙবো। ভাঙলে এই দুটি অংশ ভেঙে দুই জায়গায় পড়বে, মানে এই বারটি ভেঙে দুই জায়গায় পড়বে। এবার আগেই ছিল এবার, আর এটি ভাঙার পর পড়লো, ইনটুটা হয়ে গেল যোগ, বের উপরে এই বারটা ভেঙে পড়লো। আর হোল বার ওইটি কিন্তু আমরা ভাঙিনি, আমাদের উদ্দেশ্য কিন্তু পূরণ হয়ে গিয়েছে। এরপরে যোগ এ, এ ছিল এটার উপরে বার ভেঙে পড়লো, এবার হলো। আর যেই জায়গায় ভাঙলো এই গুণের জায়গায় হয়ে গেল যোগ, বি বার তো আগেই ছিল, এটার উপরে এই বারটা ভেঙে পড়লো, এই যে দিলাম, আর উপরের একদম হোল বারটা কিন্তু রইলো। এতটুকু গেল। এবার তোমরা একটা কাজ করবে, ছোট ছোট ডাবল বার থাকলে এক লাইন বাড়িয়ে এই ছোট ছোট ডাবল বার গুলো বাদ করে দিবে। তাহলে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার। এই যে আমরা সামের গুণকে আমরা যোগ বানিয়ে ফেলেছি। এইবার কেরির, এই যে এটা একটু বুঝে নাও, এটা আশা করি বুঝবে। ডাবল বার দিলাম, নিচের বারটি ভাঙো, এ বার প্লাস বি বার হয়ে গেল। আশা করি এটা তোমরা বুঝেছো, এবার প্লাস বি বার। এবার আমরা চিত্র অঙ্কন করব কিভাবে? আগের মতোই, এর জন্য লম্বা দাগ দিব, বি এর জন্য লম্বা দাগ দিব। এবার দেখবো সিঙ্গেল বার আছে, এ বারও আছে, বি বারও আছে, কিন্তু এবার আমাদেরকে অঙ্কন করতে হবে অর্ধচাপ দিয়ে, গোল চিহ্ন দিয়ে, নর গেট। কিন্তু এক তারে কাজ করে না, তাই আমরা এখানে দুই তার এভাবে বানিয়ে দিব, আর এভাবে লম্বা দাগ দিব। এটির নাম হয়ে যাবে এ বার। এটির নাম কি হবে? এ বার। আবার আমরা এই যে নর গেট দিব, নর গেট দিয়ে দুই ইনপুট বানিয়ে দিব, এটির নাম হয়ে যাবে বি বার। ভালো মতো বুঝে নাও। এবার এ থেকে দাগ টানলাম, এই যে বলেছে এ প্লাস, এরপরে কার থেকে? বি বার। আমরা বি বার থেকে দাগ টানলাম। কোন গেট দিয়ে অঙ্কন করতে হবে? নর গেটে অঙ্কন করতে হবে। তুমি যদি নর ছাড়া অন্য কোনো গেট দিয়ে দাও তাহলে কিন্তু মার্কস পাবে না। তাহলে কি হবে? এ থেকে আমরা টানলাম, এটা যোগের কাজ করে, এরপরে দিলাম বি বার থেকে, মানে বি বার থেকে আসলো দেখে বি বার দিলাম। আর এই গোলের জন্য কিন্তু হোল বারটা পড়লো। তাহলে বলো, এই অংশটা আসলো না? এই অংশটা কিন্তু আসলো। এবার এই অংশটা তুমি এ বার থেকে দাগ টানো, এই যে দাগ টানলাম এবার। বি এর থেকে দাগ টানো, এই যে বি দাগ টানলাম। টানার পরে তুমি কোন গেট দাও? তুমি কিন্তু দিতে হবে নর নামক গেটটি। এবার বলো, কার থেকে দাগ টেনেছি? দাগ টেনেছি এ বার থেকে। কার থেকে দাগ টেনেছি? বি থেকে। এটি কিসের কাজ করে? যোগের কাজ। গোল কিসের কাজ করে? হোলবারের কাজ। এতটুকু সবাই বুঝতে পেরেছ? এরপরে এই দুটি অংশ আমরা একটু কাছাকাছি আনলাম। কোন গেট দিলাম? আমরা নর গেটে অঙ্কন করলাম। এই নর গেট অঙ্কন করার পর দেখলাম প্রথম অংশ দিয়ে আসলো এ প্লাস বি বার হোল বার। দ্বিতীয় অংশ দিয়ে আসলো, যোগের কাজ করলো, কিন্তু দ্বিতীয় অংশ দিয়ে কি আসলো? এ বার প্লাস বি হোল বার। এই গোলের জন্য কিন্তু আবার আরেকটি হোল বার পড়লো। এখন এই গোলের জন্য যখন একটি হোলবার পড়লো, এই হোলবারটি তো আমাদের সামের সমীকরণে নেই, আর আমাদের এই সমীকরণে কিন্তু অতিরিক্ত বার একটি পড়ে গেল ওই গোলের কারণে। এই গোল না দিলে তো আবার নর গেট হবে না। এখন তোমার কাজ কি? তুমি এরকম যদি কখনো হয় তাহলে অতিরিক্ত একটি গেট অঙ্কন করে দেবে। অতিরিক্ত গেট আঁকলে কি হয়? একটু আগে তোমাকে আমি বুঝিয়েছিলাম, অতিরিক্ত গেট আঁকলে আগের যে বড় বারটি আছে ওই বড় বারটি বাদ হয়ে যায়। কারণ কি? অতিরিক্ত গেট আঁকলে আরেকটি বার পড়ে, আরেকটি বার যখন পড়ে, ওই আরেকটি বার পড়ার কারণে ডাবল বার হয়ে যায়, আর ডাবল বার কিন্তু লিখতে হয় না। তাহলে আমরা কি করতে পারি বলতো? আমরা লিখতে পারি এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার। আর আমাদের কিন্তু আগের থেকে একটি ছিল, আর আরেকটি পড়লো, আরেকটি পড়াতে ডাবল বার হয়ে গেল, ডাবল বার লিখতে হয় না, আমরা লিখবো না। এই যে এবার দেখো, এটার সাথে এটার কিন্তু একটা মিল আছে। আমরা কিন্তু জোর করে মিলাবো না, আমরা বেসিক ক্লিয়ার করে করে এগুলো মিলানোর বা করার চেষ্টা করব। এবার আসো কেরির সমীকরণ। কেরির সমীকরণ করার জন্য প্রথমে এ বার থেকে, আর এরপরে কার থেকে? এরপরে আমরা বি বার থেকে। টানার পর কোন গেট অঙ্কন করব?
নর গেট। এবার কি হলো, এ বার প্লাস কি বি বার, আর গোলের জন্য হোল বার। এই যে দেখো একদম হুবহু, এবার কিন্তু অতিরিক্ত বার পড়েনি, এই বারটি কিন্তু এখানে আগে থেকেই আছে, এর জন্য এটি হবে আমাদের ক্যারি। আশা করি তোমরা হাফ এডার একদম বিস্তারিত ভালো করে বুঝতে পেরেছো। এবার একটু জেনে রাখো, বলতো হাফ এডারের যে আমরা চারটি চিত্র অঙ্কন করালাম, এই চারটি চিত্রের ভিতরে কোনটির ভিতরে সবচেয়ে কম সংখ্যক গেট লেগেছে? দেখো তো এটার ভিতরে কয়টি গেট লেগেছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। এখানে লেগেছে সাতটি। মুখস্থ রাখা এমসিকিউতে আসতে পারে। নর গেটের সমীকরণে সাতটি চিত্র লাগে। যদি ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করো, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, কয়টি চিত্রের প্রয়োজন হয়? সাতটি চিত্রের প্রয়োজন হয়। যদি মৌলিক দিয়ে অঙ্কন করো, একটু আগে তুমি খেয়াল করো তো, একটু আগে আমি একই ছিলাম, মৌলিক দিয়ে অঙ্কন করার জন্য কয়টি? তুমি ওই জিনিসটা ভালো করে দেখে হিসাব করে বলো কয়টি। এরপরে যখন শুধু লজিক গেটে অঙ্কন করেছিলাম, মৌলিকও বলেনি, ন্যান্ডও বলেনি, নরও বলেনি, তখন কয়টি লেগেছিল বলো তো? তখন কিন্তু লেগেছিল দুইটি, একটা এক্সর একটি এন্ড, একটি এক্সর একটি এন্ড। ওইটি সবাই ভালো মতো জেনে রাখবে। এবার আমরা দেখব এই হাফ এডারের ডায়াগ্রাম চিত্র। কি চিত্র দেখবো বলতো? ডায়াগ্রাম চিত্র দেখব। এখন এই ডায়াগ্রাম চিত্র অঙ্কন করার জন্য তোমাদের শুরুতে একটা বক্স অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে বলতো? বক্স। এখন এই বক্সের এই বাম সাইডে তুমি কয়েকটি দাগ দিবে। কোন দাগগুলো দিবে? তুমি যে সত্যক সারণীগুলো করেছিলে, ওই সত্যক সারণীর ভিতরে তুমি বলতো ইনপুট গুলো কি দিয়েছিলে? বা তুমি যখন হাফ এডারের সংজ্ঞা পড়েছিলে তখন কি লেখা ছিল? তখন লেখা ছিল হাফ এডার দুইটি ইনপুট যোগের কাজ করে। কয়টি ইনপুট যোগের কাজ করে? দুইটি। তাহলে তুমি কি কাজ করবে? এই বক্সের এই বাম সাইডে দুইটি দাগ দিবে। তোমার কি মনে আছে কিনা দেখো তো, সত্যক সারণীর ভিতরে আমরা কি দিতাম? একটা দিতাম এ, আরেকটা দিতাম বি। আর আউটপুটে তুমি কি কি পেয়েছিলে? আউটপুটে তুমি পেয়েছিলে সাম আর ক্যারি নামে দুইটি সমীকরণ। তো ওই আউটপুটের জায়গাটা আমরা এই বক্সের ডান দিকে দুইটা দাগ দিব। একটার নাম দিব সাম, আরেকটির নাম দিব ক্যারি। এখন তুমি আমাকে বলো তো, সামের সমীকরণটি তুমি কি পেয়েছিলে যখন তুমি লজিক গেট অঙ্কন করেছিলে? তখন কোন সমীকরণটি লিখেছিলে? তখন তুমি লিখেছিলে সাম ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি। আর ক্যারি মানে কিন্তু আমরা পেয়েছিলাম এ বি। আর এটিকে বলা হয় হাফ এডারের ডায়াগ্রাম চিত্র। এই হাফ এডারের ডায়াগ্রাম চিত্রের ভিতরে, এই ডায়াগ্রামের ভিতরে আমরা এইচ এ লিখে দিব। আমাদের পরীক্ষায় যখন এই প্রশ্নটি আসবে তখন এই এইচ এ লেখাটি থাকবে না, তোমার এখানে দুইটি ইনপুট আর দুইটি আউটপুট, এইখানে সাম আর ক্যারি এগুলোও লেখা থাকবে না। তখন তুমি এই দুইটি দাগ, এদিকে দুইটি দাগ, এই দুইটি দাগ দেখলেই তুমি বুঝতে পারবে যে আমাদের পরীক্ষায় হাফ এডার এসেছে।